আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশের 22তম মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণা নয়, তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করে অবসর গ্রহণ করেছেন। এখন বাংলাদেশে এর আগেও অনেক প্রেসিডেন্ট অবসর গ্রহণ করেছেন, পদত্যাগ করেছেন, ভবিষ্যতেও পদত্যাগ করবেন। এটা একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু এই স্বাভাবিক ঘটনার পেছনে আসলে কি রহস্য লুকিয়ে রয়েছে? তিনি কেন 24 আগস্ট মাসে যখন এই জঙ্গিরা তার বাড়ি 3 বার অর্থাৎ প্রেসিডেন্ট প্রাসাদটি 3 বার আক্রমণ করল, আজকের এনসিপি এবং ডক্টর ইউনূসের পালা কুত্তারা যখন গেউ গেউ করে বঙ্গভবন আক্রমণ করেছিল, প্রেসিডেন্ট প্রাসাদটি যখন আক্রমণ করেছিল, তখন তিনি পদত্যাগ না করে এই সুসময়ে বলতে যখন একটি সরকার আছে, যেই সরকারটি নির্বাচিত হয়ে এসছে, আমরা জানি সেই নির্বাচনটি একটি মেকানিজমের নির্বাচন, তবু তো একটা নির্বাচনের মাধ্যমে এসছেন। সুতরাং সেই সময়ে তাকে কেন পদত্যাগ করতে হচ্ছে? বিষয়টা ক্লিয়ার। এখন এই পদত্যাগের পিছনে মূল কারণটা হচ্ছে, আজকে নয়, তিনি যখন লন্ডনে এসছিলেন স্বাস্থ্য পরীক্ষা করতে, তার আগেই কিন্তু তার কাছ থেকে পদত্যাগপত্রটি স্বাক্ষর করে রাখা হয়েছে। তাকে বলা হয়েছে যে আপনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন, আমরা যখন আমাদের প্রয়োজন হবে তখন আপনাকে দিয়ে সেই পদত্যাগপত্রটি ঘোষণা করাবো। এর কারণটা কি? কারণটা হচ্ছে বিএনপি কিন্তু প্রথম দিনে প্রেসিডেন্টকে বিদায় করে দিতে পারতেন। তাদের সেই সংখ্যাগরিষ্ঠতা আছে, সেই ক্ষমতা আছে। আর বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠতা থাকলে কোনো কারণ লাগে না। সংসদে থাকলে, পার্লামেন্টে থাকলে জোর করেও করানো যায়। জিয়াউর রহমান করিয়েছেন জোর করে, এবং এরশাদ করিয়েছেন জোর করে, এবং আজকেও হচ্ছে জোর করে। তো এই জোর করে হওয়া এবং করা, এটা একটা স্বাভাবিক ঘটনা বাংলাদেশে, যদিও সভ্য রাষ্ট্রের জন্য এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। তারেক রহমান সাহেব কেন এই কাজটি করলেন? এর মূল কারণ হচ্ছে দুটি। প্রথমে তিনি তার পদত্যাগপত্রটি নিয়ে রেখেছেন যে তিনি আসলে নির্ধারিত কোনো ব্যক্তিকে এই পদে দিবেন সেটা ঠিক করতে পারছিলেন না। এক, কারণ বড় বড় নেতারা রয়েছে, আবার দলের বাইরে থেকেও প্রেশার আছে, আমেরিকার প্রেশার আছে, জামায়াতের প্রেশার আছে। এত প্রেশার তারেক রহমান সাহেব নিতে পারছিলেন না, যার জন্য তিনি ডিসাইডেড ছিলেন না। এক, দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিলেন তিনি ডিসেম্বরের মধ্যে এসছেন, বাংলাদেশে আসবেন, তখন তারেক রহমান দেখলেন যে যদি পার্লামেন্ট না থাকে, সরকার না থাকে, কোনো কিছু হয়ও, তারপরেও কিন্তু রাষ্ট্র কিন্তু তার স্বাভাবিক অবস্থায়, ফাংশনিং অবস্থায় থাকতে গেলে এই রাষ্ট্রপতি প্রতিষ্ঠানটি থাকবে। কারণ রাষ্ট্রপতিকে উৎখাত করা, রাষ্ট্রপতিকে বহিষ্কার করা বা রাষ্ট্রপতিকে তার পদ থেকে বিদায় করে দেওয়ার ক্ষমতা একমাত্র শক্তিশালী পার্লামেন্টারি পার্টি ছাড়া আর কারো নেই। যেমন দেখলেন না, ওই যে 24 জঙ্গি, জুলাই জঙ্গিরা এই ডক্টর ইউনূস সহ, আমেরিকা সহ বহু চেষ্টা করেও তাকে নামাতে পারেনি। তখন এই তারেক রহমান সাহেব বুঝলেন যে শেখ হাসিনা যদি আসে, আওয়ামী লীগের কর্মীরা যদি মাঠে নামে, তিনি যদি বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর করা কোনো পদত্যাগপত্র আমার কাছে নেই, তাহলে ইউনূসও অবৈধ হয়ে যায়, নির্বাচনও অবৈধ হয়ে যায় এবং সংসদও অবৈধ হয়ে যায়। সেই জন্য তারেক রহমান সাপ মেরে লাঠি ভাঙতে চান না। সাপ মারবেন কিন্তু লাঠি ভাঙবেন না। সেই জন্য তিনি চেষ্টা করলেন যে আওয়ামী লীগের নির্বাচিত প্রেসিডেন্টকে বাদ দিয়ে আমি আমার মনোনীত একজন পুতুল প্রেসিডেন্টকে ক্ষমতায় বসাবো। তো পুতুল প্রধানমন্ত্রী তো ইয়াজউদ্দিনকেও তিনি বসিয়েছিলেন। ইয়াজউদ্দিন কিন্তু তার দলকে তাকে বাঁচাতে পারেনি। আর্মিদের আঘাতে তার কোমর পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল বলে আমরা শুনেছি। তখন কিন্তু ইয়াজউদ্দিনে প্রেসিডেন্ট ছিলেন। মানুষ ইতিহাস থেকে শেখে না। আপনারা খেয়াল করে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের বাইরে থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে এনে ক্ষমতায় বসিয়েছিলেন, যেখানে দলে হয়তো অনেক ত্যাগী আশা করে এরকম লোকও ছিল যাদেরকে বসানো যেত, তিনি সেটা করেননি। কিন্তু
আলটিমেটলি তাকেও কিন্তু এই প্রেসিডেন্ট কোনোভাবেই রক্ষা করতে পারেনি। তার মানে আপনি যদি একটা সিস্টেমকে শ্রদ্ধা করেন সেটাতে কোনো ক্ষতি নেই। আপনারা জানেন যে ইন্ডিয়াতে প্রণব মুখার্জি যখন প্রেসিডেন্ট তখন কংগ্রেস সরকার তাকে নির্বাচিত করেছিল, এবং কংগ্রেস সরকার ক্ষমতার থেকে চলে যাওয়ার পর বিজেপি ক্ষমতায় আসলেও প্রায় 2 বছরের মতো সময় ধরে বিজেপি কিন্তু এই মনমোহন সরকারের পরবর্তীতে যে সরকারটা আসলো, মোদির গভর্নমেন্ট কিন্তু এই প্রণব মুখার্জিকে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বাইর করে দেননি। কেননা তারা জানেন তাদের দেশে গণতন্ত্র কাজ করে, প্রতিষ্ঠানের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে, এবং প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা নিজের প্রয়োজনে, দলের প্রয়োজনে এবং রাষ্ট্রের প্রয়োজনে দরকার। বিএনপির ইতিহাস যদি দেখেন, ইয়াজউদ্দিনকে কি ন্যাক্কারজনকভাবে, ইয়াজউদ্দিন নয়, বদরুদ্দোজা চৌধুরী, দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বদরুদ্দোজা চৌধুরীকে এক নিমেষে অপমান করে বঙ্গভবন থেকে, প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ কাউকে এই অপমানজনকভাবে বঙ্গভবন থেকে কখনো বাইর করে দেননি। তাই এই জন্য বলছি যে বাংলাদেশে তারেক রহমান বুঝতে পেরেছেন যে তার দলের ভবিষ্যতে সামনের দিকে খুব খারাপ দিন এসছে, তাই প্রাসাদে একজন তার বিশ্বস্ত লোক বসাতে চাচ্ছেন। কিন্তু এই বিশ্বস্ত লোক তাকে রক্ষা করতে পারবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই। দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে, শাহাবুদ্দিন চুপ্পু যখন আগস্ট গেল 24-এর, তখন পদত্যাগ করলেন না, তখন থাকতে পারলেন, এখন পাচ্ছেন না কেন? তখন তাকে আর্মিরা রক্ষা করেছে, অর্থাৎ আর্মিদের একটা আপার হ্যান্ড ছিল, যার কারণে আর্মিরা মনে করেছে যদি প্রেসিডেন্ট না থাকে তাহলে আর্মিরও চেইন অফ কমান্ড আর থাকে না। সেই জন্য ততদিন পর্যন্ত প্রয়োজন ছিল বলেই শাহাবুদ্দিন চুপ্পু ছিলেন। কিন্তু এখন আর সেই প্রয়োজন নেই, সেই জন্য এখন আর শাহাবুদ্দিন চুপ্পুকে থাকতে হচ্ছে না। আপনারা জানেন, আজকে দেখেছেন মঞ্চস্থ হয়েছে, কিন্তু সিদ্ধান্ত কিন্তু আজকে, কালকে বা গতকাল নয়, অনেক আগ থেকে এটা নেওয়া হয়েছে। আর নেওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ একটা দল যখন ক্ষমতায় আসে তার আদর্শ উদ্দেশ্য মোতাবেক তিনি কিন্তু চাইলে একজনকে নির্বাচন করতে যেহেতু পারেন, তারা সেটা করবেন। তবে দোয়া করেন বাংলাদেশে যেন কোনো রাজাকার প্রেসিডেন্ট যেন না বসে, কারণ বিএনপির এর আগের নজির হচ্ছে আব্দুর রহমান বিশ্বাসের মতো শান্তি কমিটিকেও তারা বাংলাদেশের প্রেসিডেন্টের প্রাসাদে বসিয়েছেন। শাহ আজিজুর রহমানের মতো স্বীকৃত রাজাকার এবং স্বাধীনতা বিরোধীকেও প্রধানমন্ত্রী বানিয়েছেন। আমরা চাই আজকের দিনে অন্তত পক্ষে মুক্তিযুদ্ধের সপক্ষের, বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে, আমরা চাই একজন মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, একজন মুক্তিযোদ্ধা এই সম্মানিত পদটিতে যেন বসে। এখন বিষয়টা হচ্ছে, বাংলাদেশ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, রাজনীতি পরিবর্তন হচ্ছে, কিন্তু মানুষের যে অধিকার, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের যে ন্যূনতম অধিকার, সেই অধিকারটি বাংলাদেশে এখন নেই। আপনারা দেখেছেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা সৎ লোকের শাসন, আল্লাহর আইন কায়েম করতে চায়, তারা এমন সৎ লোক আমাদেরকে দিচ্ছে যারা বিভিন্ন জায়গায় হোটেলে পতিতা নিয়ে ধরা পড়ছে। এই হলো সৎ লোকের মডেল। বাংলাদেশে যতগুলা দর্শন, যতগুলা বালাৎকার এবং এই সেক্সুয়াল অফেন্স ঘটতেছে বিভিন্ন মসজিদে, মক্তবে, মাদ্রাসায় এবং এতিমখানায়, এদের সবার সাথে সরাসরিভাবে জামাতে ইসলাম নামে এই পার্টি জড়িত। আপনারা জানেন, বিখ্যাত মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, যিনি একসময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, পরবর্তীতে ন্যাব বাসানী করে তিনি আওয়ামী লীগ থেকে পৃথক হয়ে গিয়েছিলেন, তিনি বলেছিলেন, আল্লাহর ইসলাম আর শয়তানের ইসলামের পার্থক্য হলো, ইসলাম হলো আল্লাহর আর জামাতে ইসলাম হলো শয়তানের। কারণ পৃথিবীতে তারা অপকর্ম করবে, সেই অপকর্মকে জাস্টিফাই করার জন্য একজন সাহাবীকে খুঁজবে। আপনারা দেখলেন সেদিন গাজী নজরুল ইসলাম অপকর্ম করে ধরা পড়ল, আর সারা বাংলাদেশে তাদের এই যে বট বাহিনী, যেসব কুত্তা বাহিনী তারা তৈরি করেছে, বট বাহিনী, তারা শুধু গালিগালাজের মধ্যে থাকে। আমি তো বহুদিন থেকে ভিডিও করি, আমার ভিডিওর নিচে যখন কমেন্টগুলা পড়ি তখন বুঝি
কোন রুচির, কোন চিন্তার, কোন চেতনার মানুষকে তারা বট বাহিনী হিসেবে তৈরি করেছে। আশ্বিন কার্তিক মাসে পাগলা কুত্তা যেভাবে কামড়ায়, এই বট বাহিনী কিন্তু মানুষকে সেইভাবে কামড়ায়। দেখবেন আপনার মা মাসি ধরে গালি দিবে, আপনাকে গালি দিবে, আপনার 14 পুরুষকে গালি দিবে। এরাই হচ্ছে জামাতে ইসলামী, এরাই হচ্ছে শিবির, এরাই হচ্ছে আগামী দিন বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়। তাহলে বলৎকারের লাইসেন্স দিবে, মাদ্রাসাগুলোকে প্রস্টিটিউশন ঘোষণা করা হবে, মসজিদগুলোর পবিত্রতা নিয়েও কিন্তু কোশ্চেন চলে আসবে। তাই আসুন এদের এই চেষ্টাকে নস্যাৎ করি। তারেক রহমান গণতন্ত্রের নাম করে যে ক্ষমতার মসনদে বসছেন, বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করার কাজ তার হাত দিয়েই হয়েছে পার্লামেন্টে, এবং বাংলাদেশের আওয়ামী লীগের অসংখ্য কর্মীকে প্রতিনিয়ত খুন গুম করা হচ্ছে, প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতারা জেলখানায় বারের পিছনে নিহত হচ্ছেন, শহীদ হচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা করি। আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। আমরা বেগবান আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার যে পথ, সেটাকে সুগম করি। তার মানে কি আপনারও কি সে একই ধারণা আছে? আপনি এই কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা, আপনারও কি সেম একই ধারণা যে আম জনতা, যেটা যেমন ধরেন আমরা যারা রাজনীতি করি না বা বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, এই রিক্সা ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, শ্রমিক, মজুর, ধান খেতে যারা কাজ করে, আপনার কি তাদের মতো ধারণা যে তাদের একটা ধারণা ছিল যে এই রাষ্ট্রপতি বুঝি সব বাতিল করে দিয়ে আবার শেখ হাসিনাকে নিয়ে আসবেন, এই রাষ্ট্রপতি? আপনারও কি ধারণা কি সেম ছিল নাকি যে উনি সবকিছু করে দিবেন? না 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 ভাই, আপনি মনে হয় সেটা ধরেন একজন সাধারণ মানুষ, আমিও কিন্তু একজন মানুষ এবং সাধারণ মানুষের কাতারেই হয়তোবা রাজনীতি করি, সেটা একটা অন্য পার্সপেক্ট, অন্য ভাবনা, অন্য কিছু। সেখানের বিশ্লেষণ আর সাধারণ মানুষের বিশ্লেষণ, আমাদের সচক্ষে বা আমরা ভিজুয়ালি যে জিনিসটা দেখতে পাই, সেটা থেকে কিন্তু আপনাকেও কিন্তু এটাই হতে হবে যে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতেই হতো, সেটা তো আরো আগের ঘটনা ছিল, তাই নয় কি? তখনও তো তাইলে পদত্যাগ করতে পারতো কিন্তু, বা করাতে পারতেন, তাই না? তো এখন যেটা হয়েছে এই মুহূর্তে কেন? কারণ আমাদের নেত্রী, সে যখনই দেশে যাওয়ার কথা বললো, তারা এত বেশি অরক্ষিত হয়ে গেছে নিজেরা নিজেদেরকে, এবং আপনারা দেখেছেন তারা সব দলকে নিয়ে একটা নৈশভোজের আয়োজন করেছে। আসলে নৈশভোজের আয়োজনের নামে তারা নিজেদেরকে আরো বেশি সংগঠিত করার লক্ষ্যে যে তারা যে মিটিংটা করেছে, তার এই ধারাবাহিকতার একটা হয়তো বা ভিজুয়ালি ইফেক্ট আমরা এটা দেখতে পাচ্ছি, আমার এটা মনে হয় আর কি। সুপার নেত্রী, আপনার চিন্তাধারাটা আমার সাথে অনেকটা মিলে গিয়েছে যে নেত্রী আসার ঘোষণা দেওয়ার সাথে সাথেই ওদের ভিতরে যে একটা ভীতির সঞ্চার হয়েছে, তারই একটা বহিঃপ্রকাশ আজকে রাষ্ট্রপতিকে বাদ দেওয়া। দুদিন পরে হয়তো আমরা শুনতে পারবো যে সেনাপ্রধানকেও বাদ দিয়েছে। কারণ এই পৃথিবীতে দেখা যায় বেঈমানকে কেউ বিশ্বাস করে না। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, সেটা আমি সবসময় আমার বিভিন্ন লাইভে, বিভিন্ন প্রোগ্রামে আমি বলি, আমি কোথাও যে কথা বললে আমি তখন বলি যে তারেক জিয়ার এক দাঁতের বুদ্ধিও বহু নেতার নাই। কাছে তারেকও জানে যে তার বাবা মার সাথে বেইমানি গাদ্দারি করতে পারে, সে তো আমার সাথেও করতে পারবে। সুতরাং এই রাষ্ট্রপতি যেভাবে, ওনার তো সংসদের বক্তৃতা, এরপরে সন্ত্রাসী জুলাই কাণ্ডের বক্তৃতাতে ওনার মনে হচ্ছিল, আমার বক্তৃতাগুলো শুনে অ্যাপারেন্স দেখে শরীরের মনে হচ্ছে উনি পারলে নিজেই শেখ হাসিনাকে ধরে এনে রশিদে ঝুলাই দেন, ওনার অবস্থানটা। এই জন্যই আমি সবসময় বলতাম যে এই বেঈমানকে কেউ বিশ্বাস করবে না। যে যারা রান্না করে থাকেন, রান্না বান্না করেন, আমাদেরকে খাওয়ান, সবজির দাম দ্বিগুণ, বাজারের অবস্থা খারাপ, রান্নায় গ্যাস নেই, কখনো বিদ্যুৎ নেই, আপনার কি মনে হয় যে এই সমস্ত সংকট নিয়ে মহিলারাই যে কোনো মুহূর্তে থালাবাটি, কম্বল, ঝাঁটাপিটা করতে পারে, থ্যাংক ইউ, নেমে যেতে পারে রাস্তায়? আপনাকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমাকে করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কেন কি এই ইস্যুগুলি নিয়ে আমি আপনার সাথে কথা বলবো ভেবেছি যে নিজ থেকে। কেন কি দেখেন, একটা মানুষের আপনার সিভিক যে নিডস গুলি আছে, তার প্রথম নিডস হচ্ছে আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তাই না?
এখন এই যে আমরা যারা ধরেন, আমি যদি সঠিকভাবে আমি আমার বাসস্থান থেকে শুরু করে খাবার যে বিষয়টা, এটা যদি নিশ্চিত না করতে পারি, আমরা যারা পরিবারের হচ্ছে হেড অফ দা ফ্যামিলি, তারা ধরেন বা মারা ধরেন, যদি এটা এনশিওর না করতে পারি, তখন কিন্তু আপনার পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, সব জায়গাটাই কিন্তু বিদ্রোহ শুরু হবে। এটা কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং, কেন কি আমি যদি আমার খাবারটা নিশ্চিত না করতে পারি। এখন দেখেন আমাদের যে, আমি অবশ্য তারেক রহমানকে আমি প্রধানমন্ত্রী মানি না, কেন মানি না, সেটা হলো যে আমরা যদি সংবিধান মেনে থাকি 2024-এর 5ই অগস্টের পর থেকে, তো সেক্ষেত্রে এখন পর্যন্ত অবধি যা হয়েছে সবাই কিন্তু অসাংবিধানিক ওয়েতে হয়েছে, তাই নয় কি? আমার কথার সাথে মনে হয় আপনি অবশ্যই একমত হবেন। তারই ধারাবাহিকতায় দেখেন, সে যদি সত্যিকারের অর্থে জনগণের প্রতিপালক হতো, জনগণের অভিভাবক হতো, তার তো আগে জনগণের খাবার, নিরাপত্তা, এগুলি তো তার নিশ্চিত করার কথা, তাই নয় কি? অবশ্যই আমি এজ এ সাধারণ মানুষ হিসাবে আমার পার্সপেক্ট থেকে আমি বলছি, আমি পরে না হলে আমি রাজনীতি করি, রাজনীতিবিদ, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, বাট আমার তো আমার খাবারটা আমাকে এনশিওর করতে হবে, সে যে গভর্নমেন্টেই আসুক, কারণ আমি তো বাংলাদেশেরই পার্ট, তাই না? আমি তো দেশের পার্ট। আমি ধরেন আমি আওয়ামী লীগ করি, একজনের জাতীয় পার্টি করে, বিএনপি আমি নাই বাদ দিলাম, তারা সুপার পাওয়ারে আছে, তাই না? তো এখন যেটা হয়েছে যে আমাকে তো আমার খাবারটা নিশ্চিত করতে দিতে হবে। আমি খাবার পাবো না, এত দাম দিয়ে কি আসলে কি আমরা কখন, জননেত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, সে দীর্ঘ সময় আমরা দেখেছি যে হ্যাঁ, ধরেন বর্ষাকালের কারণে খাবারের দাম একটু বাড়তে, মানে যেহেতু মাঠ ঘাট যদি ডুবে যায় একটু দাম বাড়ে, সেটা কত ভাই, একটা তো সীমা থাকবে, তাই না? সেই বাজার নিয়ন্ত্রণ করার মতো তো সেই আমার ক্যাপাসিটিতে থাকতে হবে। তো তাদের এদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, তারা তার মেয়েকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে, তারা সেলফি তুলছে, দেশটা একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে। এটা কি একটা দেশ পরিচালনা করার মতো কোনো, তাদের যদি সক্ষমতা না থাকে তারা করবে না, কিন্তু একটা দেশকে তো ধ্বংস করার তাদের রাইটস নেই। আপনি দেখেন গ্যাসের কথা বললেন, জননেত্রী শেখ হাসিনার সময় আপনি দেখেন এলপিজি গ্যাস থেকে শুরু করে কোন গ্যাসটা বা কোন ব্যাপারে আপনারা দেখেন যে মজুদ ছিল না। এই কয়েকদিন আপনারা দেখেছেন যে লাইনের পর লাইন দিয়ে পাম্প থেকে গ্যাস নিচ্ছে, মোটরসাইকেলাররা কি পরিমাণ প্রতিবাদ করছে। আসলে তার এদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, সে কিভাবে নিজের চেয়ারটা সে সুরক্ষিত করবে সেটা করতেছে। কিন্তু আসলেই কি তাই হয়? জনগণকে যদি সুরক্ষা না দিতে পারে, নিজের চেয়ার কি ঠিক থাকবে? এটা কখনোই সম্ভব না। তো আমার মনে হয় আপনি যেটা বললেন যে মেয়ে এবং নারীরাই না মানা, এই খাবারের সাথে কিন্তু পুরুষরাও জড়িত। দেখা যাবে খাবার যদি এনশিওর না করতে পারো, ওই বিএনপি জামাতের লোকজনই নামবে। দেখা যাবে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের চেয়ে তারাই আগে নেমে যাবে। আজকে আপনি দেখেছেন মনে হয় এই মব কারা সৃষ্টি করেছে, সেই আজকে দেখেছেন আপনার মতিঝিল থানার ছাত্রদলের এক নেতাকে মব অলরেডি করেছে। আজকে আমি ঘন্টাখানেক আগে দেখলাম এই দৃশ্যটা। আমি অবশ্য আমার ফেসবুকে একটা পোস্টও করেছি যে নিজের খোঁড়া গর্তে ইতিমধ্যে বিএনপি পড়তে শুরু করেছে, আপনারা শুধু দেখুন আর অপেক্ষা করুন। বুঝতে পেরেছেন ভাইয়া? ধন্যবাদ। আপা, এখন আসি আসলে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। আপনারা তো নেত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন দিল্লিতে। জি ভাই। আপনি সহ আরো সম্ভবত আপনি, সমর রেজাউল করিম, তারপরে 8 জন সম্ভবত, সেটা নিয়ে আমি এর আগে কন্টেন্ট ক্রিয়েটর নাম সবগুলো মনে নাই। আপনার বিপ্লব বড়ুয়া, আপনি, তারপরে আপনার সমর রেজাউল, এরপরে নানক ভাইয়ের মেয়ে, সবাই মিলে মনে দেখা করতে গেছে। আপনাদের দেখা করতে গেছে, আসলে আমার যেটা জানার বিষয় বা পাবলিক যেটা জানতে চায়, বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন নিউজ পত্রে শুনি যে শেখ হাসিনা কার্যত বন্দী, দিল্লিতে বন্দী। আমার জানার বিষয় যে আপনারা যখন দেখা করতে গেলেন, তো বন্দী বলতে তো আমি বুঝি জেলখানায় বন্দী হলে যেরকম, যে একদম জেলে হ্যান্ডকাপ লাগানো আছে, ডান্ডা বেরি পরানো আছে, এই ধরনের। আপনি কি ওই রকম দেখছেন নাকি? ভাইয়া, আপনার মাধ্যমে আমি আমাদের দেশের সকল জনগণ থেকে শুরু করে, বিশেষ করে যারা এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আপনার জামাতের বটবাহিনী থেকে শুরু করে প্রত্যেকে এবং সারা বিশ্বের সকলের প্রতি আমি বিনীতভাবে বলতে চাই, আমাদের জননেত্রী শেখ হাসিনা, তিনি আগের চেয়ে আরো বেশি দৃঢ়, আত্মবিশ্বাসী এবং প্রত্যয়ী। তিনি একজন দিগ্বিজয়ী নেত্রীর মতো
তিনি কিন্তু এখনো সুস্থ সুন্দর ভাবে তিনি আছেন এবং তিনি বলেন। দিদি, আমি যেটা জানতে চাচ্ছি, জানার কথাটা হচ্ছে যে দেখেন, আপনি তো সম্ভবত উনি যখন বাংলাদেশে ছিলেন গণভবনেই ছিলেন, তখন কি আপনার সাথে কখনো দেখা হয়েছে? হ্যাঁ, আমার সাথে দেখা হয়েছে। আপনি গণভবনে ঢুকেছিলেন? হ্যাঁ, আমি ঢুকেছি। বা আমার পক্ষে কি সম্ভব ছিল গণভবনে ঢুকা, বা রাস্তা থেকে যে কোনো একজন যায় কি গণভবনে ঢুকতে পারতো? না 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 না, সেটা সম্ভব না। তার মানে পরিপূর্ণ নিরাপদ চাদরে বেষ্টিত ছিল। আমি জানতে চাচ্ছি সেটা যে নেত্রী এখন যেখানে আছেন, দিল্লিতে হোক আর কলকাতাতে হোক, মাদ্রাজে হোক, সেটা আমার জানার বিষয় না। উনি যে জায়গায় আছেন, আপনারা যেখানে কথা বলেছেন যে জায়গায়, সেটা কি এরকম নিরাপত্তার চাদরে, মানে একজন সম্মানিত অতিথিকে যে পরিমাণ নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তার চাদরে, নাকি কোনো জেলখানা মনে হয়েছে আমার? আমি এই জায়গাটাই আসছিলাম ভাই, যেটা বঙ্গুরা বলে আর কি এখন। আমি এই জায়গাটাই ভাইয়া আসছিলাম। সেটা হলো কি, জননেত্রী শেখ হাসিনা যখন ভারতে পদার্পণ করেছে, তিনি কিন্তু সসম্মানেই কিন্তু এসেছে। সে কিন্তু একজন বন্দী হিসেবে আছেন। আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বে সবাই কিন্তু দেখেছি যে সেনাবাহিনীর চার্টার বিমানেই সে কিন্তু এসেছে, তাই না? এবং তাকে কিন্তু ভারত সরকার তাকে গ্রহণ করছে, একজন প্রধানমন্ত্রী হিসেবেই কিন্তু তাকে গ্রহণ করছে, তাকে কিন্তু বন্দী হিসেবে গ্রহণ করেনি। তো এটা কিন্তু বলার অপেক্ষাই থাকে না যে তাকে বন্দীর মতো করে তাকে রাখা হয়েছে। হ্যাঁ, তবে এখানে আমি উল্লেখ করতে চাই, সেটা হলো একজন প্রধানমন্ত্রী যে ধরনের আপনার প্রোটোকল, যে ধরনের সিকিউরিটি থাকা দরকার। আপনি যেরকম একটু আগে বললেন যে গণভবনে কি আমরা আসলে যে কেউ যে দেখা করতে পারতাম না। আমরাও ধরেন এক দুবার গিয়েছি, সেটা কিন্তু আমাদের অনেক অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে, সিকিউরিটির ব্যাপার আছে। ঠিক তেমনি ভাবে জননেত্রী শেখ হাসিনা এখানে সেই মর্যাদা, সেই প্রোটোকলেই আছে। দাদা, আমি ব্যক্তিগত আমার একটা কথা বলি, যেমন আমি একসময় এই ফ্রান্সের যে রাষ্ট্রপতি এখন যিনি আছেন প্রধানমন্ত্রী, এই আপনার ম্যাক্রন, ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। তখন আমরা প্রায় 1/2 কিলোমিটার দূর থেকে ওনার বাড়ি এলিজা প্রাসাদে ঢোকার আগ থেকেই আপনার সিকিউরিটি গেট আছে, সিকিউরিটি চেক, আমাদের সবকিছু রেখে দেওয়া হলো, মোবাইল পর্যন্ত। দেখা করলাম। এরপরে তখন আমার খুব দুঃখ হচ্ছিল যে একটা ছবি যদি তোলা যাইতো ওনার সাথে, ম্যাক্রনের সাথে, তো ওখানে ছবি তোলার কোনো অপশন নেই, ওটা নিরাপত্তার খাতিরে দেয় না। এখন অনেকেই বলতে চান যে আপনারা যারা দেখা করছেন নেত্রীর সাথে, তারা ওখানে যে ছবি তুলছেন না কেন, বা একটা ছবি প্রকাশ করছেন না কেন? আসলে কি ওই ধরনের ইয়ে আছে যে আপনার ভিডিও ক্যামেরা, মোবাইল সব নিয়ে ঢুকতে পারবেন? না, আপনাকে একটু বলতে চাই, সেটা হলো আমরা যখন মানে আমি দুইটার বিষয়ে একটু আপনাকে মানে বলতে চাই, এই জন্য যে কম্পারিজন, যে একজন ভিআইপি পার্সন একজন প্রধানমন্ত্রীর সাথে দেখা করার যে প্রোটোকল, আমরা যখন বাংলাদেশেও গণভবনে গিয়েছে, আমরা তো কি মোবাইল নিয়ে আমরা ঢুকতে পেরেছি বলুন তো? ঢুকতে পারেনি। তো এটা তো বলার মানে অপেক্ষাই রাখে না যে আমরা এখানে কিভাবে মোবাইল নিয়ে ঢুকবো, তাই নয় কি? এটা যারা অতিরঞ্জিত কথা বলে, বা এই যে যারা বট বাহিনী, তাদের এইটা হচ্ছে অতিরঞ্জিত কথা। এটা তো এটা আপনি আমি আমরা সবাই জানি, একজন প্রধানমন্ত্রীর সাথে একজন ভিআইপি মানুষের পার্সনের সাথে দেখা করতে গেলে তো আমরা তাদের সিকিউরিটি জনিত কারণেই তো আমাদের কিছু অ্যালাউ করে না, তাই নয় কি? নেত্রী যখন ঘোষণা দিলেন যে উনি ডিসেম্বরের ভেতরে আসবেন, এরপরে সর্বপ্রথম সম্ভবত আপনারাই ভাগ্যবান 8 জন যারা প্রথম দেখা করেছেন। আজকে অবশ্য আমি আপনার সাথে যখন কথা বলছি তারা আরে কিছুক্ষণ আগে সম্ভবত বেরিয়ে গেছেন, মিটিং শেষ। অলরেডি ঢাকার দক্ষিণের 8 থেকে 13 জন, 8 থেকে 13 জন কমিশনার আপনার দেখা করেছেন। তাদের মধ্যে আমার কাছে এই পর্যন্ত যে নামগুলো আছে, আনিস ভাই, মনসুর ভাই, রতন, আসাদ, মুস্তফা জামান পপি, গোরান, মতিঝিল, সেগুনবাগিচা, শাহবাগ, পল্টন। ওয়ার্ড নাম্বার গুলো এখনো রেডি করতে হয়নি, এনারা দেখা করেছে। এদের সাথে আরো 3-4 জন আছেন, দেখা করেছেন। আপনারা ছিলেন ফার্স্ট বেস। আসলে ওই দিনকার যে মিটিং, এটা কি দলকে সুসংগঠিত করা ব্যাপারে আপনাদের সাথে কথাবার্তা বলেছেন, নাকি উনি আসবেন সেই বিষয়ে কথা হয়েছে? যতটুকু গোপন রাখার ততটুকু গোপন রাখতে পারেন আপনি, আমরা প্রেসার করব না। আমি যতটুকু পাবলিকলি আমাদেরকে বলা যায় ততটুকু যদি একটু বল।
ধন্যবাদ ভাইয়া। আমরা যখন আসলে যাচ্ছিলাম, যাওয়ার পরে যখন নেত্রীর রুমে ঢুকলাম, আসলেই আমরা দেশে বসে একটু পিছনে, আর একটু পিছনে আমি যেতে চাই। তো আমি যখন ছাত্রলীগ করতাম, আমি ঢাকা ইউনিভার্সিটির রোকেয়া হলের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। এরপরে 2001 যখন আসলো, তখন হচ্ছে নেত্রীর সাথে সুদনে আমরা দেখা করতে যেতাম। তো তখন নেত্রী একটা চেয়ারে বসতো, আমরা যে পায়ের কাছে সবাই বসতাম। নেত্রীর কথা আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। আর আমরা যারা ছাত্রলীগ করি, আসলে আমাদের সেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শেখ হাসিনার যে ভ্যানগার্ড হয়ে আমরা কাজ করি, আমাদের আদর্শ, চিন্তা, চেতনা লালনেই করি। আসলে আমরা বঙ্গবন্ধু যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেন এবং দেশকে ভালোবাসতেন, এভাবেই কিন্তু আসলে আমরা মনে করি। তার এই ধারাবাহিকতায় নেত্রী কিন্তু আমাদের একটা আদর্শিক জায়গা। সেই জায়গাটায় তাকে পাওয়া মানে ধরেন ঐশ্বরিক কিছুর সাথে অ্যাটাচমেন্ট, এরকম কিন্তু একটা বিষয় থেকে থাকে। তো ধরেন সেই সময় নেত্রীর সাথে দেখা করা, এবং এই দীর্ঘ সময় যখন ক্ষমতায় থাকার পরে তখন নেত্রীর সাথে গণভবনে দেখা করা, আর এখন যে দেখা করা, এই দেখা করার ভিতর না অনেক বিশ্লেষণাত্মক অনেক কিন্তু মানে পার্থক্য আছে, বা ভাবনা বা আবেগ অনুভূতির কিন্তু অনেক ভেরিয়েশন হয়। যখন নেত্রীর রুমে গেলাম, সত্যিই আমরা যারা ছিলাম, আমি ছিলাম, আপনি শুনেছেন যে আমাদের নানক ভাইয়ের মেয়ে, আমাদের মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক তিনি ছিলেন, আরো আমাদের এক ছোট বোন ছিলেন, আরো তো ভাইদের কথা আপনি বললেন। তো আমরা যখন ঢুকলাম, ঢোকার পরে সত্যিই নেত্রীকে দেখে আমরা এত বেশি আবেগে আপ্লুত হয়ে গেছি। ওখানে যারা ছিল প্রত্যেকেই কিন্তু, যে আসলে নেত্রী কিন্তু আমাদের মা বাবা, আমাদের গুরুজন সবাই। তারপর নেত্রীর বিষয় কিন্তু আমাদের কাছে একটা অন্যরকম আবেগ এবং অনুভূতি। ওখানে যাওয়ার পর আবার সবাই কিন্তু একেবারে কান্নাকাটি করে ফেলছে সত্যি। এরপর নেত্রী আমাদেরকে বলল, আমি সামনে ছিলাম ওদের একেবারে, মানে লাইন দিয়ে ঢুকেছি, তো সামনে দাঁড়ানো ছিলাম। তো নেত্রী বলল যে তোমাদের এত তো ভেঙে পড়লে হবে না, তোমাদেরকে সাহস রাখতে হবে। আমাকে দেখো, সাহস রাখতে হবে, দেশ এবং জনগণের জন্য আমাদেরকে সাহস রেখে আমাদেরকে কাজ করতে হবে, নিজেদেরকে সামলাও। প্রথমেই নেত্রী আমাদেরকে এটা বললো। তারপর হচ্ছে বললো বসো, আমরা বসলাম। বসার পরে হচ্ছে অনেক ধরনের কথা বললো। আসলে আজকে দেশের এই পরিস্থিতি কেন হয়েছে, কিভাবে হয়েছে, সব বিষয়ে নেত্রী বললো। আমাদের সাথে অনেক সময় কাটিয়েছে, আপনি জানেন মনে হয়, এবং আমাদের সাথে নেত্রী লাঞ্চ করেছেন। সে আসলে একজন দেশ মাতা, যিনি দেশ এবং জাতির জন্য। নেত্রী যে শুধু, আরো তো আমরা অনেক রাষ্ট্রপ্রধানকে দেখেছি বা প্রধানমন্ত্রীকে দেখেছি, কিন্তু নেত্রীর বিষয়টা হচ্ছে তিনি হচ্ছে দেশ মাতা। সে, আমরা দেশ, মাটি, মা, এই দেশটাকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে হচ্ছে তৈরি করা হয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামক দেশটাকে বিনির্মাণ করেছেন, এবং লাল সবুজের পতাকা কিন্তু তিনি বিশ্বের বুকে পরিচিত করেছেন। সেই নেত্রী, তারই ধারাবাহিক দেশ মাতা, তার স্নেহ, তার মাতৃত্ব, আসলে তার বন্ধনে মানে একটু অন্যরকম একটা পরশের আবেশ কিন্তু আমরা সত্যি পেয়েছি। আমরা সত্যিই ধন্য। আমরা সেদিন যে কয়জনই ছিলাম, আসলেই আমরা হয়তো বা অনেক মানে ভাগ্য করে আমরা নেত্রীর সাথে দেখা করেছি। সে কি আন্তরিকতা! একজন মানে মা তো মাই, কিন্তু দেশ মাতা, আপনি মানে শব্দটা আপনি বিশ্লেষণ করলে আপনি বুঝবেন, একজন দেশ মাতার কাছে যে তার আবেশে বসা, আসলে আমি অনেক বেশি, ওইটা একটা স্বপ্নের মতো ভাইয়া, ওইটা বোঝানো যাবে না, বুঝতে পারছেন? মনে হয় আবেগে এখনো মনে হয়। আমি কিন্তু নেত্রীর পাশেও, আমাদের আবার প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কিন্তু কথা বলেছে, তো নেত্রীর পাশেও কিন্তু বসিয়ে যখন হাত ধরে কথা, মানে ওই ফিলিংসটা আসলে কাউকে শেয়ার করা যাবে না। তো যাই হোক, তো আসলে আমাদের নেত্রীর কোনো বিকল্প নাই। এই দেশের, বাংলাদেশের রক্ষা কবচ, সুরক্ষা কবচ বলে সবাই জননেত্রী শেখ হাসিনা। নেত্রী ছাড়া দেশ সত্যিকার অর্থে অচল। যারা দেশ চালাচ্ছে বা তারা নামে মাত্র চালাচ্ছে হয়তো বা কোনো প্রক্রিয়ার মাধ্যমে চলে আসছে, বাট নেত্রী ছাড়া দেশের কোনো বিকল্প নাই। দেশের মানুষ ভালো থাকতে পারে না, দেশ ভালো থাকতে পারে না ভাই।